বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। আপনারা জানেন সেখানে একটি আন্তর্জাতিক সম্মেলনও হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন, এবং সেখানে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেটি বিশ্ব নেতাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়ে তিনি যে বক্তব্য রেখেছেন এবং বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তারেক রহমানের যে অবদান সেগুলো সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দ ওয়াকিবহাল এবং সেখানে যথেষ্ট প্রশংসা হয়েছে। তার অভিজ্ঞতা এবং উদ্যোগকেও প্রশংসা জানিয়েছেন বিশ্ব নেতারা। আপনারা জানেন এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বাংলাদেশে তিনি যে সমস্ত উদ্যোগগুলো নিয়েছেন, যে কারণে আজকে বিশ্ব রাজনীতির পরিসরে আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা, সেটি হচ্ছে তিনি যে নবায়নযোগ্য যে জ্বালানি, সেই নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌরবিদ্যুতের উপর যে কর সুবিধা দেওয়া হয়েছে, এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি বড় ধরনের অবদান বলে মনে করি। এবং একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় 20% বিদ্যুৎ আমাদের আমাদের যে বিদ্যুতের জ্বালানি খেতে সেখান থেকে নেওয়া হবে। এই লক্ষ্য পূরণে দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগুলো সম্পূর্ণরূপে দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তার যে উদ্যম ও উদ্যোগেরই বহিঃপ্রকাশ। যাই হোক, আমরা মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। দেশের বুদ্ধিজীবীদের এ বিষয়ে লেখা প্রবন্ধ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আর আরেকটা বড় তাৎপর্য হচ্ছে এই সফরের যে বিগত আমল বলতে বিশেষ করে ফ্যাসিস্ট আমলে যে একমুখী পররাষ্ট্রনীতি ছিল, সেখান থেকে বহুমুখী পররাষ্ট্রনীতি, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন সেই সময়ের 72 থেকে 75-এর একমুখী এক দেশদর্শী পররাষ্ট্রনীতি থেকে গোটা বিশ্বে একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত, এই যে ওপেন আপ করা, সেটা জিয়াউর রহমান করেছিলেন। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। সুতরাং ফ্যাসিস্ট আমলের যে পররাষ্ট্রনীতি, সেই নীতির থেকে একটা বড় ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, শিফট দেখতে পাচ্ছি। তো এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ যে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে অটুট রেখে তার স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে পারে, তারেক রহমান যে নীতি অবলম্বন করেছেন সেটারই বহিঃপ্রকাশ ঘটে। বন্ধুরা আমার, আমাদেরকে আবারও বলি যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখবে এবং চীনের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে যে বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক, সে সম্পর্ক আরও জোরদার হলো জনাব তারেক রহমানের এই সফরের মধ্যে দিয়ে। আমরা এই সফরটি সেখানে হচ্ছে, এই জন্য বাংলাদেশের মানুষ আমি মনে করি অত্যন্ত গর্বিত। পাশাপাশি
আমি এও বলবো যে বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিমেলায় এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ তারা যে আয় করেন তার উপরে তার ভরণপোষণ, পরিবারের ভরণপোষণ যাতে নিশ্চিত করতে পারেন, সেই দিকটি জাতীয়তাবাদী এবং জনগণের দ্বারা নির্বাচিত বিএনপির যে সরকার বা বিএনপির যে জোট সরকার সেটা নিশ্চিত করবে। আমি মনে করি যে মুদির দোকানকে ভ্যাটের আওতায় আনাটা ঠিক হবে না। এক্ষেত্রে সরকার অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবেন। ছোটোখাটো মুদির দোকান, যে মুদির দোকান কয় পয়সাই বা আয় হয়, তো সেইটা বিবেচনায় নিয়ে ভ্যাটের আওতায় কারা কারা আসবে, অবশ্যই কর বা ভ্যাটের যে এখন সংশোধন দরকার এবং এটার যে প্রসারণ দরকার। কারণ বহু মানুষ আছে যারা কর দিতে পারে কিন্তু তারা নানা কারণেই মানে কর দেওয়া থেকে রেহাই পেয়ে যাচ্ছেন। আমি সেটির কথা বলছি না, কিন্তু যারা একেবারেই নিম্ন আয়ের মানুষ, কোনো রকম মানে পথের ধারে, হাটের ধারে, ঘাটের ধারে একটা ছোট মুদির দোকান করে আপনার মুড়ি মুড়কি বিক্রি করেন, তাদের করের আওতায় নিয়ে আসাটা এটা মনে হয় উচিত হবে না। যাই হোক, আজকের সামগ্রিক রাজনৈতিক পরিমণ্ডলে আমরা এটাই বলবো, আমি আবারও, যে বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত করার সরকার এবং জনগণের কাছে জবাবদিহি করার সরকার। তো সুতরাং জনগণ কি ভাবছে, তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এটা ভাগ করে নেবে বর্তমান সরকার। সেই সরকারই হচ্ছে জাতীয়তাবাদী সরকার, বিএনপির সরকার। যখনই ক্ষমতায় এসেছে তারা জনগণের বড় ধরনের কোনো ক্ষতি হয় সেই দিকে কখনোই তারা কোনো সিদ্ধান্ত বা কোনো নীতিমালা গ্রহণ করেনি। এই জন্য বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, ফ্যাসিজম তৈরি করা হয়েছে, কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায়নি। বিএনপির নেতৃত্বকে, তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় চির ধরানো যায়নি, ধস নামানো যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছেন এবং নিয়ে জনকল্যাণ এবং জনমুখী যে নীতিমালাগুলো নিয়েছেন, সেই নীতিমালাগুলো মানে বাস্তবায়নের যে আমরা সঠিক বাস্তবায়ন দেখছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত কর্মসূচি আমরা দেখেছি বা যে সমস্ত নীতিমালা দেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে, স্বাধীনতার প্রশ্নে এখানে কখনোই কোনো ধরনের আপোষকামিতার সুযোগ ছিল না। বিএনপির নেতৃত্ব সে ব্যাপারে অত্যন্ত আপোষহীন থেকেছেন। আমরা বিস্ময়করভাবে একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হলো যে আমরা জানি যে পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাদের উপর খুব নির্ভরশীল ছিলেন। শেখ হাসিনার দলের নাম আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা, একজন মওলানা ভাসানী প্রধান প্রতিষ্ঠাতা, তার সাথে আরেকজন তাদের প্রধানতম নেতা, যার জন্ম এবং মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগ যথাযথভাবে পড়ে, তিনি একজন জাতীয় নেতা, আমরাও তাকে শ্রদ্ধা করি। তিনি হলেন হোসেন শহীদ সরওয়ার্দী। সে হোসেন শহীদ সরওয়ার্দীর নামে একটি রাস্তা ছিল, কারণ তিনি অবিভক্ত বাংলার, যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ওই উপমহাদেশ ছিল, সে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী। তার নামে একটি রাস্তা ছিল কলকাতায়, সেই রাস্তাটি তার নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে অন্য একজন লোকের নাম দেওয়া হয়েছে, গোপাল নামে কোনো একজন লোকের নাম দেওয়া হয়েছে। তা এখন আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে যাদের সাথে আপনাদের এত প্রগাঢ় বন্ধুত্ব থাকবে, সেটা নিঃসন্দেহে, সব কিছু আপনাদের, তারপর আপনি সেখানে আশ্রয় নিলেন, কিন্তু আপনাদেরই দলের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার নামটা কেন তুলে দিল?
একটাও তো স্টেটমেন্ট দেখলাম না আওয়ামী লীগের পক্ষ থেকে যে হোসেন শহীদ সরওয়ার্দী উনি তো উপমহাদেশের একজন নামকরা নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, উপমহাদেশের নেতা এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। তার নাম কলকাতার একটি রাস্তায় ছিল, সেই নামটি তুলে দেওয়া হয়েছে, অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি স্টেটমেন্টও আমরা দেখিনি। যদিও নিষিদ্ধ দল, ওদের স্টেটমেন্ট দিল কি না, কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখি যে তাদের বিভিন্ন কথাবার্তা ইউটিউবে, তারপরে বিভিন্ন অনলাইনে ভাইরাল হয়, কিন্তু এ বিষয়ে টু শব্দ তারা করেননি। তো যাই হোক, আমরা এটার নিন্দা জানাই যে একজন উপমহাদেশের একজন বিখ্যাত নেতা, তার নামে পার্শ্ববর্তী দেশের একটি প্রধান শহরে যে নামটি তুলে দেওয়া হয়েছে, এটি আমি মনে করি একেবারে রুচিহীন একটি কাজ করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বাংলাদেশে ভারতের অনেক নেতার নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামেও প্রতিষ্ঠান আছে এখানে, সেটা কিন্তু বাংলাদেশের কোনো সরকার তার নাম তুলে দেয়নি। আমরা সেই শিষ্টাচার এবং রুচির সেই পরিচয় দিয়েছি।